অবশেষে সেই কাঙ্ক্ষিত সময় চলেই এলো রাইয়ের জীবনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোতের চিন্তায় যখন এক পর্যায়ে অসুস্থ শরীর নিয়ে হসপিটালাইজ হয়ে যায় রাই, ঠিক সেই মুহূর্তে রাইয়ের পর্যবেক্ষণ করার পর ডক্টরসরা যখন অনির্বাণকে কনফার্ম করে যে দেখুন মিস্টার অনির্বাণ সেন, আমার এখন সত্যি মনে হয় যে অবশেষে সেই সময়টা চলে এসেছে যখন কিনা আমাদের রাইয়ের ডেলিভারি করে সন্তানটাকে এই পৃথিবীতে আনার ব্যবস্থা করা উচিত। এবার বাদ বাকি আপনার ডিসিশন। অন্যদিকে এই কথা বলা মতো অনির্বাণ বলতে থাকে, সত্যি বলছেন ডক্টর, রাইয়ের আর কোনো রকম কমপ্লিকেশনস তো নেই? এতে করে রায়ের তো কোনো রকম কোনো ক্ষতি হবে না? ঠিক সেই মুহূর্তেই বিক্রম বলতে থাকে যে এসব তুমি কী বলছো অনির্বাণ, বলতো তোমার মাথা খারাপ হয়ে গেছে? সন্তানটা যেহেতু রাইয়ের গর্ভে আছে, তাহলে এক না একদিন তো সন্তানটাকে বার করতেই হবে। সেই রাইকে যত কষ্টই সহ্য করতে হোক না কেন, কারণ সব মাই এরকম কষ্ট সহ্য করে, এবং মিষ্টিও সে একই কষ্ট সহ্য করেছিল যখন কিনা চোরকি ওর গর্ভে ছিল। তাই এটা খুবই নর্মাল একটা জিনিস, এবং এই কষ্টের মধ্যে দিয়ে হলো একটা পরম সুখ পাবে রাই, যে সুখটা কিনা অন্য কোনো কিছুর সঙ্গে তুমি কোনোভাবে মেলাতে পারবে না। অন্যদিকে যখন এক পর্যায়ে ডক্টরসরা বলতে থাকে যে তাহলে মিস্টার অনির্বাণ স্যার, আমরা ওনার সি সেকশনের মাধ্যমে ডেলিভারি করার ব্যবস্থার দিকেই এগোচ্ছি। ঠিক সেই মুহূর্তে যখন অনির্বাণ সকল ফর্মালিটিস কমপ্লিট করে দেয় এবং অনির্বাণ বলতে থাকে যে না, রাই তো কোনো মতে স্রোতের সঙ্গে দেখা না করে ওটিতে যেতে চাইবে না, তার থেকে বরঞ্চ আমি একবার স্রোতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। ঠিক সেই মুহূর্তে যখন অনির্বাণ কোনোভাবেই স্রোতকে ফোনে না পেয়ে এক পর্যায়ে সার্থককে ফোন করে, ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে কেন অনিদা, কী হয়েছে? আমি দিল্লি থেকে রীতিমতো এক্ষুনি কিছুক্ষণ আগেই ল্যান্ড করেছি কলকাতায় এসে, এবং কলকাতা আসা মাত্রই আমি অলরেডি আত্রি এবং কিঞ্জলকে বলেছি যে ওরা যে করে হোক না কেন যাতে স্রোতকে এই জিনিসটা ইনফর্ম করে দেয় যে রাই দিদিভাইকে হসপিটালাইজ করা হয়েছে। ঠিক সেই মুহূর্তেই যখন অনির্বাণ বলতে থাকে যে তাহলে যত শীঘ্রই সম্ভব তোমরা আত্রি এবং কিঞ্জলকে বলো যে স্রোতকে শীঘ্রই যাতে হসপিটালে চলে আসতে, কারণ স্রোত যতক্ষণ পর্যন্ত না হসপিটালে এসে পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত রাইকে কোনো মতে ওটিতে পাঠানো যাবে না। সার্থক, তুমি আমার কথাটা বুঝতে পারছো? ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে হ্যাঁ অনির্বাণদা, আমার ডক্টরদের সঙ্গে অলরেডি কথা হয়ে গেছে, তুমি একদম টেনশন করো না, রাই দিদিভাই সম্পূর্ণরূপে সুস্থ আছে, শুধুমাত্র একটু শ্বাসকষ্ট জনিত একটু সমস্যা হচ্ছে, সেটাও কেটে যাবে যখন কি রাই দিদিভাই ডেলিভারি করা হবে। অন্যদিকে যখন স্রোত সার্থকের এতগুলো মিস কল দেখে অবশেষে সার্থককে কল ব্যাক করে, ঠিক সেই মুহূর্তে স্রোতকে সার্থক বলতে থাকে যে ভাগ্যিস ম্যাডাম, আপনার মনে হয়েছে আমাকে কল ব্যাক করার কথা। আপনি এবার জলদি শীঘ্রই আপনি তৈরি হয়ে আপনি বরঞ্চ হসপিটালে ছুটে যান, কারণ আপনি খুব শীঘ্রই খুব সম্ভবত হয়তো বা ছোটো মাসি হতে চলেছেন, এবং সেই কাঙ্ক্ষিত দিন আপনার রাই দিদিভাইয়ের জীবনে চলে এসেছে। তাই সেই মুহূর্তের যদি আপনি সাক্ষী হয়ে থাকতে চান, তাহলে যত শীঘ্র সম্ভব হসপিটালে পৌঁছানোর ব্যবস্থা করুন। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে তুমি সত্যি বলছো, তোমার কাছে এই খবরটা কোথা থেকে এলো বলো তো সার্থক? তখন সার্থক বলতে থাকে যে আমি ডক্টরের সঙ্গে সবসময় কানেক্টেড আছি, এবং ডক্টর আমাকে বললো যে রাই দিদিভাই নাকি এরকম কন্ডিশন, এবং আজই ডক্টরসদের অনুযায়ী রাই দিদিভাই ডেলিভারি করার জন্য উত্তম হবে, এবং তার জন্যই ডক্টরসরা সেই দিকে এগোচ্ছে। এবং রাই দিদিভাই নাকি অনির্বাণ দাদাভাইয়ের মুখ থেকে শুনতে পেলাম যে কোনো মতে তোমাকে না দেখে কোনো মতে ওটিতে যেতে চাইছে না, তাই সে জেদ ধরে বসেছে, এবং তার সেই জেদটা মেটানোর জন্য তোমাকে শীঘ্রই সেখানে পৌঁছতে হবে। স্রোত, তার কথা না বাড়িয়ে তুমি যত শীঘ্র সম্ভব সেখানে যাওয়ার জন্য তৈরি হন না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে আমি হসপিটালের কাছে এসে আমি এক্ষুনি যাচ্ছি। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।